আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, তাই তো? প্রিপারেশনও তোমাদের খুব সুন্দরভাবে চলছে। শেষ মুহূর্তে আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আজকে আমরা যে দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্থির তড়িৎ এবং ভৌত আলোক বিজ্ঞান, যেখান থেকে টোটাল দুইটা অধ্যায় মিলে তিনটা কি চারটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবা। ওকে, এই দুটো অধ্যায় একটু লেস ইম্পর্ট্যান্ট, বাট আমাদের পড়তে হবে। ওকে, পড়ে নিই। প্রথমত এখানে স্থির তড়িৎ আমরা আলোচনা করবো, দেন ভৌত আলোক বিজ্ঞানে যাবো। ওকে, প্রথমত স্থির তড়িতের জন্য এখানে দেখি যে এমসিকিউ টাইপ স্থির তড়িতে কেমন প্রশ্ন হতে পারে ভাইয়া। স্থির তড়িতে তোমার প্রশ্ন হতে পারে যে এই ধরনের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, দেখবা যে তোমাদের কাছে যে মেইন বইটা আছে, সেই মেইন বইয়ের শেষের দিকে দেখবা যে অনেকগুলো তোমার এক কথায় প্রশ্নগুলো উত্তর থাকে, এক কথায় অনেকগুলো বাক্য লেখা থাকে। তো ওই যে তোমার বাক্যগুলো ওইগুলোই হচ্ছে আমাদের এই পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ওকে, একটা ম্যাথও যদি দেয় তাহলে সেটা খুব সিম্পল একটা ম্যাথ দেবে। ওকে, তো ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইন্টু 10⁻−19। পি এর চার্জ কত? +1.6 ইন্টু 10⁻−19। প্রোটনের চার্জ। ওকে, ইলেকট্রনের চার্জ যেটা, প্রোটনের চার্জও ঠিক সেমটা, বাট হচ্ছে আমাদের কি তাদের সাইনটুকু চেঞ্জ। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব, বা যেটাকে আমরা 1 ফ্যারাডে বলি। ওকে, কেস ওয়ানে কি বলছে? চার্জের কোয়ান্টায়ন যে কোনো চার্জের ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতফল, মানে কিউ যেটা লেখা আছে সেটা হবে হচ্ছে আমাদের এন যত থাকবে, এন যত থাকবে সেটা এবং ইলেকট্রনের সঙ্গে গুণ হবে, মানে আমাদের চার্জের যে পরিমাণটা কোনটি চার্জের পরিমাণ হতে পারে না। এখানে বলা আছে যদি আমরা এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু এন ই যদি নিই, হোয়ারএজ এন কি একটা পূর্ণ সাংখ্যিক সংখ্যা, এন কি আমাদের একটা পূর্ণ সাংখ্যিক সংখ্যা, মানে n বিলংস টু কি ন্যাচারাল নাম্বার। ওকে, তো আমরা যখন দেখতেছি এই সবগুলো ক্যালকুলেশন করে দেখতেছি n এর মান শুধু a নাম্বারের জন্য আসছে কি ভগ্নাংশ। যদি a নাম্বারের জন্য যদি ভগ্নাংশ আসে তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো কি সেটা আমাদের চার্জের মান হইতে পারে না। ওকে, তো এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া পরীক্ষাতে তো এতগুলো মান তো আমি মানে পরীক্ষা করতে পারবো না, অত তো আমার সময় নেই। তুমি যেকোনো একটা মান ধরে নিবা, যদি তোমার লাক যদি ভালো হয় তাহলে তুমি মানটাই যদি দেখো যে n ইজ ইকুয়াল টু ফ্র্যাকশন আসছে, বা আমাদের ধরো যে একটা ভগ্নাংশ আকার আসছে, তখনই তুমি কি বললা যে না এটা হবে না, মানে তোমার লাক যদি ফেভার করে আর কি। ওকে, কেস টু আমাদের মনে রাখবে যে মহাবিশ্বের যে মোট চার্জের পরিমাণ কি আমাদের ধ্রুব, চার্জ তৈরি করা যায় না, কেবল স্থানান্তর করা যায় মাত্র। মানে পৃথিবীতে আমাদের পুরো হোল যে ইউনিভার্স, এই ইউনিভার্সে যদি আমরা চার্জের পরিমাণটা যদি মেজার করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে ধ্রুব। শুধু আমরা চার্জ আমাদের নতুন ভাবে তৈরি হচ্ছে না, চার্জ আমাদের সেই যে ছিল সৃষ্টি শুরু থেকে এখনো সেই পর্যন্ত আছে, শুধু কি হয়েছে স্থানান্তর হয়েছে। ওকে, এটা তোমরা ভালোভাবে জানো, প্লাসে প্লাসে কি হয় বিকর্ষণ হয়, প্লাস মাইনাসে আকর্ষণ হয়, মাইনাস প্লাসে আকর্ষণ হয়, মাইনাস মাইনাসে বিকর্ষণ হয়। এটা ছেলে মেয়েরা খুব ভালোভাবে জানো, তাই না? তো এখন সমধর্মী চার্জ বিকর্ষণ হয় বা বিপরীতধর্মী চার্জ কি হয় আমাদের আকর্ষণ হয়। তো এটাকে একটু রোমান্টিক ভাবে এটা লিখতে পারো, এটা হচ্ছে কি আমাদের রোমান্টিক হাজব্যান্ড ওয়াইফের লাভ আর কি। আমি কিন্তু প্রেমিক প্রেমিকার লাভের কথা বলছি না, ওই দুজনে মিথ্যা কথা বলে। যাই হোক, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এ হোয়াট ইজ এ? এ ইজ দি আমাদের কি আমাদের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা। পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটা গোলকের জন্য কত? 4 পাই r স্কোয়ার। ওকে, তাই তো? এটাই তো আমরা পাচ্ছি। আর এখানকার আমাদের এর এককটা কত? কুলম্ব পার মিটার স্কোয়ার। ওকে, মনে থাকবে তো? এখন ভাইয়া বলো তো, সিগমা কার সমানুপাতিক? সিগমা কার সমানুপাতিক? ব্যস্তানুপাতিক কার? 1/a এর। সিগমা সমানুপাতিক হচ্ছে কিউ এর, তাই তো? এটা তো আমরা বলতে পারি, তাই না? ধ্রুবক ধরে নাও, যে আমরা ধরে নিচ্ছি যে এখানে কি সিগমাটা যদি উঠায় যদি দিই এই সমানুপাতিক চিহ্নটা, তাহলে একটা 1 পাচ্ছি, ধরে নাও 1 পাচ্ছি। দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এদেরকে যথাক্রমে 1000 কুলম্ব এবং 2000 কুলম্ব চার্জে চার্জিত করা হলে ক্ষুদ্র এবং বৃহৎ গোলকের কোনটা ক্ষুদ্র কোনটা বৃহৎ আগে দেখতে হবে।
ক্ষুদ্র কোনটা এটা, বৃহৎ কোনটা এটা বোঝাচ্ছে। তাহলে তলের ঘনত্বের অনুপাত কত হবে? সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই r স্কোয়ার, সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকুয়াল টু Q1 বাই Q2। দেন আমরা বাকি কাজগুলো করে ক্যালকুলেশন করে হাবিজাবি। এটা কি করতে পারবা না? দেখো তো এখানে 2 আসতেছে। 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার সমান কত? 4 স্কোয়ার মানে 16, আর 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে এখানে 4 যাচ্ছে, আর এই 2 আর এই 4 কাটলে তাহলে উপরে থাকে কত? 2, আর নিচে থাকে কত? 1। ওকে, মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবা। আমরা যখন বুয়েটে প্রিপারেশন নিতাম, আহ, আমি যখন নিচ্ছিলাম ব্যক্তিগতভাবে আমার কথাটা বলি, আমার এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যে ধরো যে মোটামুটি প্রায় জটিল ম্যাথ হোক আর যেরকমই ম্যাথ হোক না কেন, যদি আমি সেই ম্যাথটাকে যদি ফিল করতে পারি, আমার একটা সমস্যা হচ্ছে কি, ম্যাথটাকে যদি আমার চিত্রটা যদি না মনে পড়ে, তাহলে আমি সেই জিনিসটা পারি না। আমার চিত্রটাকে যদি আমি অঙ্কন করতে না পারি মেমোরিতে, তাহলে আমার ক্ষেত্রে খুব প্রবলেম হয় ম্যাথটা সলভ করতে, যতই আমি সূত্র জানি আর যাই জানি না কেন। তো ধরো যে আমার মাথার মধ্যে চিত্রটুকু ড্র হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে চিত্রটা এইভাবে এইভাবে কাজ করতেছে ম্যাথটা। তো আমি যখন ম্যাথটাকে যখন সলভ করছি, ধরো যে প্রথম লাইনটা লিখলাম, 3-4 লাইন আমার অটোমেটিক ব্রেনে ক্যাচ করতো। অটোমেটিক 3-4-5-6 লাইন আমি অটোমেটিক নিজে নিজে করতাম, মেমোরিতে করে লাস্টের যে লাইনটা আছে সেটা লিখে ফেলতাম। তো মজার বিষয় হচ্ছে, ভার্সিটিতে ওই দিন আমাদের একটা ম্যাম ক্লাস নিচ্ছিল, একটু মজা করছি তোমাদের সঙ্গে। তো ম্যাম ক্লাস নিচ্ছিলেন, তো ইন্টিগ্রেশনের একটা জাস্ট আমি একটা লাইন শুধু স্কিপ করছি, বুঝলে, ভেক্টর ইন্টিগ্রেশন। ম্যাম আমাকে এসে এখন বলছেন, তুমি এই লাইনটা স্কিপ করতেই পারো না, এটা মানে এটা তোমার উচিত হয় নাই। আমি বলছি, ম্যাম আমি একটা লাইন তো মনে মনে করছি, মানে মনে মনে করেছি, তো সেজন্য আমার মানে সময় না, তুমি এটা করতে পারো না, মানে কি একটা অবস্থা চিন্তা করতে পারছো? মানে মনে মনে আমাকে ক্যালকুলেশন করতে দিবে না। দ্যাটস ওয়াই আমরা বাংলাদেশের অনেক পিছনে আছি। আমাদের বাংলাদেশের যারা যারা ম্যাথমেটিক্স আমরা চর্চা করি বা ম্যাথমেটিক্স আমরা পড়ি বা পড়াই, দিন শেষে আমাদের যদি চীনে বা জাপানে বা কোরিয়াতে আমাদের যদি পাঠানো হয়, তাহলে আমরা তাদের সঙ্গে, তাদের যে ক্লাস 4 5 6 7 8 9 10 স্টুডেন্টের সঙ্গে আমরা পারবো না। বিলিভ করো, কেন পারবো না? কারণ দে আর অ্যাডভান্সড। তাদেরকে এত স্ট্রিক্টলি তোমার এই ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ওই ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কেন পারবা? কারণ তোমাকে প্রযুক্তির ব্যবহার শিখতে হবে। ইউ নিড টু বি স্মার্ট। ওকে, বাট আমাদের এটা দেশ, তো কিছু করার নেই। চার্জের অবস্থান, চার্জ সর্বদা পরিবাহীর বাহিরে পৃষ্ঠে অবস্থান করে, মানে একটা যদি পরিবাহী যদি ধরি আমি এটাকে, এই পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করবে। ওকে, ধরো যে প্লাস 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 মাইনাস মাইনাস এর পরিবাহীর বাহিরের পৃষ্ঠে, মানে বাহিরে যে পরিবাহীর তীক্ষ্ণ অংশে বা বক্রপৃষ্ঠে চার্জের পরিমাণ বেশি থাকে। তীক্ষ্ণ অংশে বা বক্রপৃষ্ঠে, এটা একটা মনে রাখো, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরিবাহী গোলক বা নিরেট এর ভিতরে কিউ ইজ ইকুয়াল টু 0 থাকে, আর অপরিবাহী গোলকের ভিতরে চার্জ থাকে। ওকে, আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে? কোথায় থাকে? উত্তল তলে, তাই তো? এটা আমরা একটু মনে রাখবো ভালোভাবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিয়ে মনে রাখবো। ওকে, ধনাত্মক চার্জে চার্জিত একটি বেলুন একটি মাটিতে গাঁথা ধাতব দণ্ডের সাথে স্পর্শ করলে বেলুনের চার্জ কত হবে? চিন্তা করো তো, ধনাত্মক চার্জে চার্জিত করছো একটা বেলুনকে, মাটিতে গাঁথা একটি ধাতব দণ্ডের সাথে স্পর্শ করছো, তখন কি হবে? আমাদের বেলুনের চার্জ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, তাই তো? একেবারে টোটালি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে বলো তো? কারণ মাটিতে যদি আমরা ঋণাত্মক কল্পনা করি, তাহলে দেখো যে সবকিছু গায়েব করে দিয়েছে। মানে বেলুনে যা তোমার ধনাত্মক চার্জ ছিল, ওটা তো মাটির জন্য, পৃথিবীর জন্য তো ওটা কিছুই না। পৃথিবীর জন্য তো ওটা কিছুই না, ওটা সামান্য একটু ধনাত্মক চার্জ। সে একেবারে চুষে নিয়ে শেষ। ওকে, ভ্যানিশ। এটাও ভালোভাবে মেমোরাইজ করবা। আধানের কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুটা এটা আসবে না পরীক্ষাতে, তারপরে এগুলো নিয়ে একটু দেখে নিও। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি, প্রত্যেকটাতে জোর দিবা। 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন? কিউ ইজ ইকুয়াল টু এন ই। 1 কুলম্ব ই সমান কত? 1.6 ইন্টু 10⁻19। হোয়ারএজ এন ইজ ইকুয়াল, ভাইয়া এই ক্যালকুলেশনটা কিভাবে করব, তাই তো? 1/1.6 ইন্টু 10⁻19, এটা থাপড়ায় উপরে তুলে দাও, 10⁻19 আসে, 1.6, তাই তো? উপরে 10 পাচ্ছি, নিচে কত পাচ্ছি? 16 পাচ্ছি। 5 বাই কত? 8 আসে। 5 বাই যদি 8 আসে, তাহলে আমরা কত বলতে পারি? 5/8 ইন্টু 10⁻19, তাই তো? 5/8 কে আমরা কত লিখতে পারি? 8/5। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, তাই তো? এই যে দেখো, 5টাকে আমি এখানে যদি 50 লিখি, আর এখানে 10⁻19 এর জায়গায় যদি 18 লিখি, কোনো কি সমস্যা আছে? নেই।
তাহলে 6 আসছে কত 48 আর আমাদের 20 থাকতেছে মানে আবার 8 দুগুণে 16 আবার এখানে 4 থাকতেছে 5টা 6.25 ইয়েস দ্যাটস ব্রিলিয়ান্ট 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 আমি এটা ক্যালকুলেশন কিভাবে করলাম মনে মনে চিন্তা করো 50 কে তুমি 80 দ্বারা ভাগ করছো 6 48 তোমার 2 থাকতেছে 2 থাকার জন্য শূন্য একটা নিয়ে আসলা পয়েন্ট দিলা পয়েন্ট দেওয়ার পর শূন্যর জন্য 8 দুগুণে কত 16 পাচ্ছি 16 পর একটা 4 আসলো 4 এর পর একটা শূন্য দিলাম শূন্য দেওয়ার পরে বা কত 5 আসছে কত 40 দ্যাটস ইট ফিনিশ 6.25 ওকে এটা অলরেডি আমরা করছি তো এটা একটু ভালোভাবে করবা কৃষিগুচ্ছে কিন্তু দেখো কি টাইপের প্রশ্ন আসছে দেখছো একেবারে তোমার হাবিজাবি লেভেলের যে ম্যাথমেটিক্স দিয়ে যে ভরা যে থাকবে তেমনটা না একটু মানে আমাদের ট্রিকি ওয়েতে যে প্রশ্নগুলো আছে এক কথায় মানে মেডিকেল এন্ড তোমার মেডিকেল বলতে পারো যে আমি যদি বলি যে কৃষিগুচ্ছের প্রশ্ন ফিজিক্সের প্রশ্ন কেমন হবে মেডিকেলের 70% এবং ভার্সিটি এক্সামের সবগুলোকে এভারেজ করলে তোমার 30% এগুলো প্রশ্ন আসবে ওকে বিন্দু চার্জ মানে বিন্দু যার আকার দূরত্বের তুলনায় অতি নগণ্য আচ্ছা এফ ইজ ইকুয়াল টু কি এটা আমাদের মনে রাখতে হবে এপসাইলন এটাকে বলা হয় এপসাইলন এপসাইলন নট ইন্টু কে কে হচ্ছে কি পরাবৈদ্যুতিক আমাদের ধ্রুবক 1 বাই এটা মনে রাখো কারণ পরীক্ষাতে এই জিনিসটা মনে রাখলে তোমাদের এই ক্যালকুলেশনটা করতে অনেক ইজি হবে তাই তো কে এর মানটা জানলে কিউ ওয়ান কিউ টু এর মান জানলে আর ওয়ান এর মানটা জানলে আর এর মানটা জানলে ইজি হবে এটা মনে থাকবে তো এটা মেমোরাইজ করে রাখবা এটাও কি মেমোরাইজ করে রাখবা ওকে সূত্রগুলো বাদ দিবা না এফ ইজ প্রপোর্শনাল টু কি কিউ ওয়ান কিউ টু এই সূত্রটা মনে রাখলে কিন্তু বাকি সবকিছু হয়ে যাচ্ছে এফ ইজ সমানুপাতিক কি ওয়ান বা ব্যস্তানুপাতিক কি কে এর ব্যস্তানুপাতিক আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক ওকে ভেক্টর রূপে যদি রিপ্রেজেন্ট করি এখানে ভেক্টর কে এফ এখানে ভেক্টর কে আর ভেক্টর তাই তো এই যে আর ভেক্টর ওকে দেন কিউ ওয়ান কিউ টু এর যার মান বসাবো আচ্ছা সাইন নেগলেক্ট সেম চার্জ হলে বলবো বিকর্ষণ আচ্ছা যদি আমাদের কিউ ওয়ান এবং কিউ টু এর যদি চার্জ যদি আমাদের সেম হয় তাহলে বলবো যে তাদের মধ্যে বিকর্ষণ হবে অপোজিট হলে তাহলে বলবো যে তাদের মধ্যে আকর্ষণ হবে তাই তো যেমন আচ্ছা থাক ওইদিকে না যাই তবে বেসিক্যালি এফ ইজ ইকুয়াল টু প্লাস ভি হলে তোমার বিকর্ষণ হবে আচ্ছা এটা দেখছি আমরা অলরেডি এটা এমসিকিউর জন্য মনে রাখবা এগুলা তোমাদের মনে রাখতে হবে না এগুলা তোমরা হচ্ছে পণ্ডিত এগুলাতে তোমরা পিএইচডি করছো তাই না হারামের মধ্যে লিপ্ত হওয়া যাবে না হারাম প্রেমকে বিদায় জানাতে হবে নয়তো কষ্ট পাবা এইচ পরমাণু প্রোটন ও এর ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল আহ এইটা দেওয়া আছে তাহলে কণা দুটির দূরত্ব কত বের করতে পারবা দেখো তো এখন কি এটা কাজে লাগতেছে পরমাণু প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার Q1 is equal to Q2 both are কিন্তু same that's why we can say that R is equal to কত এটা ভালোভাবে MCQ এর জন্য মুখস্থ করে যাবে মানটা কমন আসতে পারে ওকে যদি বা আসবে না এই টাইপের কোনো প্রশ্ন তারপরে বলছি এখান থেকে জাস্ট একটা প্রশ্ন কমন পাবা সেই প্রশ্নটা কি আমি সেটাও বলে দিচ্ছি এত কিছু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এই যে 5 নম্বরে একটা প্রশ্ন দেখছো না এই টাইপের প্রশ্ন আসতে পারে নয়তো উপরে যেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি সেই টাইপের কোনো একটা পেয়ে যাবা ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে দিবা না যদিও দেয় তাহলে পরে আমাকে গালিও না কারণ পড়ে যাইতে হবে কারণ প্রেডিকশন করাই যায় বাট প্রেডিকশন যে সত্য হবে সেটা বলা যায় না আয়রন নিউক্লিয়াসের দুটি প্রোটন এটা দেওয়া আছে দূরত্বে অবস্থান করলে তাদের বৈদ্যুতিক বল কত হবে বলতো 14.4 নিউটন লোহা নিউক্লিয়াসে দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে যদি তাদের এটা দেওয়া আছে এই ম্যাথগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে আমার থেকে বেশি পারো বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে আছে এটা কি একেবারে মানে একেবারে তোমার ইজি না ইজি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 কিউব স্কোয়ার মানে কত 10 টু দি পাওয়ার -6 আসছে তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কে আমরা কি বলি কে বলি মানে কিলো বলি কিলো নিউটন ওকে আর কোথায় তুমি ম্যাথ আর শূন্য মাধ্যমে এটা অলরেডি দেখলাম মেবি এটা একটু ভালোভাবে পড়ে যেও স্থির চার্জের উপর চৌম্বক বল কত একেবারে স্থির চার্জের উপর চৌম্বক বল কি হয় আমাদের নাই শূন্য ওকে প্রাবল্য এবার প্রাবল্যতে আসি প্রাবল্যতে কি বলছে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ কিউ হচ্ছে কি যার উপর প্রাবল্য মাইন্ড ইট
কিউটা কি আমাদের যার উপর প্রাবল্য। আর ই ইজ ইকুয়াল টু যদি আমরা সূত্রটুকুই ওই কিউ এর যে সূত্রটুকু ছিল সেটা যদি এখানে প্রয়োগ করি, এখানে কিউ যেটা পাবো যে চার্জের জন্য প্রাবল্য। তাহলে ছোট কিউটা কি? ছোট কিউটা হচ্ছে যার উপর প্রাবল্য, আর বড় কিউটা কি? যে চার্জের জন্য প্রাবল্য। ওকে? বলরেখা বলরেখার সংখ্যা যত ঘন ই তত বেশি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। ওকে? প্লাস এদিকে যদি যায় তাহলে নেগেটিভ কোন দিকে যায়? এর বিপরীত দিকে যায়, তাই তো? এজন্য ছেলেদের মন একদিকে যায়, মেয়েদের মন আরেক দিকে যায়। দ্যাটস ওয়াই আমাদের মাঝে মাঝে একটু গন্ডগোল হয়, বাট আবার মিলিত হয়ে যায়। ঠিক আছে না? বৈশিষ্ট্য: বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এটা এমসিকিউ, এগুলা প্রত্যেকটা এমসিকিউর জন্য। এক এক ধনাত্মক চার্জ হতে নির্গত আমাদের বলরেখা সংখ্যা কি? 1/ε0 কে। এটা মানে কি হয়? বের হয়, আর এটা মানে কি বোঝায়? প্রবেশ করে। তো এর প্রাবল্যের দিকটা বের করতে বলছে জিরো বিন্দুতে। এই যে একটা গেল, এই যে একটা আসলো, এটাকে ধরলাম E1 E2, আর এই যে তার একটা লব্ধি যেটা, সেটাকে আমরা বলছি কি? প্রাবল্যের দিক। ওকে? কেস ওয়ানে কেস ওয়ানে আমরা দেখতেছি কি সমধর্মী চার্জের মাঝে কোন বিন্দুতে কোনো বিন্দুতে আমাদের এটা দেয়া থাকতে পারে। এটা হবে, এই প্রশ্নগুলো একটু মনে রেখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এগুলো। আমাদের এখানে এফ ইলেকট্রন আর এমজি, এটা কি আমাদের কিউই। এফ ইজ ইকুয়াল টু কি আমাদের কিউই ইজ ইকুয়াল টু এমজি। মানে আমরা তড়িৎ বস্তুর যে ভারসাম্য যে সূত্রটুকু থাকা, যে শর্তটুকু যেটা জানি আমরা। তুমি আর আমি পৃথিবীতে মাটিতে কেন স্থির আছি? মাটিতে কেন আমাদের মাটিটা টেনে নিয়ে যাচ্ছে না? কারণ আমরা জানি যে গ্র্যাভিটি, আমাদের পৃথিবীর সেন্টারে যেহেতু গ্র্যাভিটি আছে, সেহেতু আমাদের গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আমাদের অলওয়েজ নিচে টানে, তাই তো? আকর্ষণ করে। বাট আমাদের কেন করছে না? কারণ এই যে মাটির যে একটা ফোর্স আছে না, এটা হচ্ছে উপরের দিকে ঠেলতেছে, আর পৃথিবী এদিকে নিচের দিকে টানতেছে। দ্যাটস ওয়াই বোথ আর মানে তারা দুইজন দুজনকে একেবারে আউট করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে, খুব মারামারি হয়ে গিয়েছে। তো দিন শেষে সেটা কি আমাদের শূন্যতে, সেজন্য আমরা স্থির অবস্থায় আছি। যদি এটা আমাদের চাঁদে যদি থাকতাম, হয়তো আমাকে একটু ভাসায় নিয়ে যেত। ওকে? আর তোমার ওজন যদি কম যদি হয়, তাহলে পৃথিবীতে একটু জোরে বাতাস হইলে কক্সবাজারে একটু যায়, তোমাকে উড়ে নিয়ে বাড়িতে চলে আসবে। বস্তুর ভারসাম্য থাকার শর্ত হচ্ছে এটা এফ সি মাইনাস এমজি, কিউ ইজ ইকুয়াল টু এমজি। তো কোনো তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের শূন্যস্থানে তৈরিকৃত ফ্লাস্কের সূত্র। এটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু পড়ে নিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাস্টের প্রশ্ন আসবে না পরীক্ষাতে। এখানে কি বলছে? নিউটন পার কুলম্ব বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কণার ত্বরণের মান কত মিটার পার সেকেন্ড? A is equal to EQ by M. What is E? E is equal to this এর উপর রুট করতে হবে এটার মান। এই যে ভেক্টর যেটা আছে সেটা মান, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 1.6 into 10 to the power minus 19 into 2, তাই তো? And that's why 4 into এটা পাচ্ছি। আলফা কণা মানে কি? হিলিয়াম কণা, তাই তো? ওই জন্য হিলিয়ামে যে 2 থাকে আর 4 যে আমাদের ভর থাকে, সেই জন্য এটা করছে। তো আমি অনেক কিছু কিন্তু বাদ দিচ্ছি ক্লাসে, অনেক ম্যাথ আমি করাচ্ছি না, অনেক টপিক আমি পড়াচ্ছি না। তো মজার একটা বিষয় বলি, আমার ক্ষেত্রে পরীক্ষার আগে আমি হচ্ছে অনেক কিছু টপিক পড়ে গেলাম, বুঝলি? খুব মানে পড়ে গেলাম, এটা হচ্ছে তোমার এসএসসি এর কথা বলছি, মানে সবকিছু পড়ে গেলাম। আর আমার একটা ফ্রেন্ড করলো কি, সে হচ্ছে তোমার কোথা থেকে যেন সাজেশন পাইছিল, সে হচ্ছে সাজেশন দেখে দেখে চলে গেল। তো দিন শেষে সে আমার থেকে মোটামুটি 5-6 মার্ক একটু বেশি পাইছিল মনে হয়, এরকমই। আর আমি তার থেকে 5-6 মার্ক কম পাই, বাট কিন্তু তার থেকে আমি বেশি পড়ছি। বাট সে কিন্তু আমাদের কম পড়ছে, কিন্তু কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে গেছে। মানে অ্যাকচুয়ালি তার হচ্ছে যে তার ইঞ্জিনে তার মেমোরি যে দক্ষতাটা, সেটা সে খুব ভালোভাবে ইউজ করছে। ওকে? তার দক্ষতাটা ভালো ছিল, আমার দক্ষতাটা একটু খারাপ ছিল। বৈদ্যুতিক ফ্লাক্সের একক বৈদ্যুতিক ফ্লাক্সের একক কি আমাদের এখানে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি যেগুলাতে টিক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভালোভাবে পড়বা। একটি বল নলে কত সংখ্যক বলরেখা থাকে? 1/ε। আর এখান থেকে এটা একটু ভালোভাবে দেখে নিও, এটা হচ্ছে আমাদের ওই যে বিশিষ্ট সূত্র, আমরা এটা অলরেডি মনে ইয়াকে আলোচনা করছিলাম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে, মেবি মনে পড়ে আমার যতটুকু। তো এখানে এই প্রশ্নতে বলছে কি, চতুর্থ কোথায় কত চার্জ দিলে আমাদের কেন্দ্রে V is equal to 0 হবে? when V is equal to 0 হবে, যখন সবগুলো বিভব আমরা যোগ করে দেখব কি
সেটা আমাদের 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ডেল আমাদের v ইজ ইকুয়াল টু কি আমাদের এখানে দেখতেছি 1/4 এটা দেখতেছি, তাই তো? এখানে q যদি আমাদের 0 হয় কেবল আমরা বলতে পারি যে আমাদের v ও আমাদের কি হয়ে যাবে 0 হবে। আর যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি ভোল্টেজ আমাদের কোথায় আছে? অসীমে আছে। ওটা পরের বিষয়। তো q ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি কি সেটা ভোল্টেজ আমাদের কি 0। ওকে? তাহলে আমরা কি করতে পারি, কি ধরতে পারি? আমরা সবগুলো কিউকে আধানকে আমরা হচ্ছে যোগ করতেছি। 6 minus 3 plus 18 plus x is equal to 0, whereas x is equal to কত? minus 21c. ওকে, তো এটা যদি 6, এটা প্লাস আবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাচ্ছে। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য যদি প্লাস এক্স বরাবর ক্রিয়া করে এবং এর মান যদি E is equal to cx স্কয়ার হয়, যেখানে c হচ্ছে ধ্রুবক, তবে তড়িৎ বিভব v is equal to what? v is equal to minus integration e dx cx স্কয়ার cx কিউব বাই ইজি, তাই তো? এটা একটু ভালোভাবে মনে রেখো। দুইটা পাত দেওয়া আছে, 4 কিলোভোল্ট, দেন আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 3 ইন্টু কিউ এর মান কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস 19। দেন বোথার ক্যালকুলেশন করে নেবো আমরা। 16 ইন্টু 4 সমান কত ভাইয়া? 16 ইন্টু 4 সমান কত? 64 ইন্টু, যেহেতু 64 আর এখান থেকে তোমার 10টা উপরে ভাগ হয়ে গেলে 6.4 আসতেছে, 10 টু দি পাওয়ার মাইনাস 16, তাই তো? তোমরা যারা যারা বলো যে ভাইয়া আমি হাতে হাতে ক্যালকুলেশন করতে পারি না, আমার জন্য খুব প্রবলেম হয়, তাদেরকে আমি যে কথাটুকু বলতে পারি যে ভাইয়া দেখো, তুমি যখন কোনো একটা জিনিস প্র্যাকটিস করছো না, তুমি কি ভাবতে পারো যে জিনিসটা তোমার জন্য অনেক ইজি লাগবে? আচ্ছা দাঁড়াও তো, এটা একটু বড় করি তো, মেবি ছোট দেখাচ্ছে। তো এখন জিনিসটা দেখো, তুমি ভাবো একটু ভাইয়া, যে আমি প্র্যাকটিস যদি না করি দিন শেষে আমার ক্ষতিটা কোথায়? তুমি প্র্যাকটিস যদি না করো দিন শেষে তুমি দেখবা যে তুমি যতই কনসেপ্ট বোঝো না কেন তোমার ম্যাথ আর হবে না শেষে। ওকে, সমান্তরাল পাতে যদি আমাদের দুইটা পাত যদি আমাদের সমান্তরালে থাকে, দুইটা ধারক পাতে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি থাকে, ধারক মানে চার্জ সঞ্চয় করা। গতদিন আমি হচ্ছে চলতরিতে একটা ম্যাথ পড়াইছিলাম, হেভি ট্রিকি একটা ম্যাথ দিয়েছিল, যে ধারক দেয়া ছিল, ধারক দিয়ে আমাদের বলতেছে কি তার মধ্যে কি তড়িৎ চলাচল করবে? না, তড়িৎ চলাচল করবে না, কারণ তার কি বিভব শূন্য। ওকে, তো ধারকত্বের সূত্রটা কি? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ধারক চার্জ সংরক্ষণের মাধ্যমে শক্তি সঞ্চয় করে, একক কি আমাদের? এফ, ফ্যারাড। দেন প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন কে বাই ডি। ওকে, যদি আমাদের সিরিজে থাকে, যদি আমাদের সিরিজে থাকে প্লাস মাইনাস মানে সিরিজে আছে, যদি সিরিজে থাকে ডি টু বাই ডি ওয়ান, ডি বাই ডি টু, ডি বাই টু, তাহলে 1 বাই সিএস, সিএস ওয়ান প্লাস সিএস টু। সিএস সমান কত? এটা আমরা মানে আমাদের যেটা তোমার সমান্তরাল সূত্র সেই সিস্টেমের মোতাবেক। তাহলে সি ওয়ানটা বের করলাম, তাহলে সি ওয়ানটা যদি আমরা পুট করে যদি দিই এবং সি টু এর মানটা যদি পুট করে যদি দিই, দেন আমাদের ডি বাই টু এন্ড দেন এগুলা পুট করে দিলাম, দেওয়ার পর আমরা সি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এখন সমান্তরাল এখানে কি বলছে? সিপি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু। ওকে, এই দুটো কিসে আছে? আমাদের সমান্তরালে আছে। দেন বাকিটুকু ক্যালকুলেশন করলাম। এগুলো না আসবে না পরীক্ষাতে, আসবে না। সূত্রটা একটু দেখে যে, আর যত বেশি ধারণ ক্ষমতা তত বেশি সঞ্চিত শক্তি। সূত্রগুলো মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আসবে না মানে এই সূত্রগুলো একটু জাস্ট দেখে যেও, কারণ এখান থেকে ওই লেভেলে প্রশ্ন দিবে না আর কি। সার্কিটে আমাদের মনে রাখতে বলছে কি, কিউ যদি আমাদের সেম হয় ভি ভাগ হয়, সমান্তরালে ভি সেম হয় কিউ ভাগ হয়। এখানে স্টেপ ওয়ানটা আমরা কিভাবে কি করব? একেবারে হাত ঘেমে গেছে ধরো। তুল্য সি নির্ণয় করতে বলছে, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, এই দুটা কিসে আছে আমাদের? শ্রেণীতে আছে। আর এই তিনটা কিসে আছে? আমাদের সমান্তরালে আছে। তো বের করতে পারি না? বের করতে পারি। ওকে, স্টেপ টুটা কি করতে হবে? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি।
তাহলে ভিটা আমাদের বের করতে হবে, ভি ইজ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ই। দেন বের করলাম সি ইজ ইকুয়াল টু কিউ 10 কিউ 20 সেম, আবার তোমার ইজ ইকুয়াল টু এই তিনটার যোগফল করে যেটা পাবো সেটা আবার সি এর সমান। কারণ সি এখানে গিয়ে কি হয়ে গেছে, ভাগ হয়ে গিয়েছে, তাই তো? ভাগ হয়, কিন্তু এখানে গিয়ে সি কিন্তু আমাদের তিনটা ভাগ হয়ে গেল, ভাগ হয় বের হওয়ার সময় আবার কিন্তু সেম জিনিসটা নিয়ে বের হয়েছে। ওকে, তো জিনিসটা আশা করি ফিল করতে পারছো। সমান্তরাল চার্জগুলো ভাগ করব, এই যে কিউ নিস সি নিস বাই সমান্তরাল কিউ টোটাল। তো এখানে 30 দেখতেছি, সমান্তরাল চার্জগুলো ভাগ করে দেবো, 30 + 30 + 40 ইন্টু এটা যেটা পাচ্ছি সেটা কিউ টোটাল কত, আমরা কিউ টোটাল পেলাম এটা। দেন আমাদের কিউ 40 কিউ 50 কিউ ইয়াগুলো পাচ্ছি। যখন আমরা 30 জন্য বের করতেছি তখন আমরা কিউ 30 এখানে লিখতেছি, যখন 40 বের করতেছি তখন এখানে 30 জায়গায় 40 লিখবো, যখন 50 বের করতেছি তখন 30 জায়গায় আবার 50 লিখবো। ভোল্টেজ সিরিজে ভাগ হয় যখন, তখন আমাদের এই যে ভোল্টেজ আমাদের এখানে কিসে ভাগ হয়েছে, সিরিজে ভাগ হয়েছে। সি সিরিজ ভি নিজ ইজ ইকুয়াল টু সি সিরিজ বাই সি নিস। সি সিরিজ সমান কত, সি সিরিজ সমান আমি দেখলাম কত, কোথায় যেন ছিল, 120 বাই তোমার 19, মানে এই যে এটা সি সিরিজ কিউ বাই ভি, ওই যে এটা, সরি, 120/19 এরাই খুঁজতেছিলাম এতক্ষণ থেকে। সি নিজ সমান কত, 10 এর জন্য 10, 20 এর জন্য 20, এখানে পুট করে দিলাম। ভি টোটালটা সমান কত, ভি টোটাল আমি পেলাম কত, ভি টোটাল আমি পেলাম হচ্ছে 100 ভোল্ট, এখানে দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে। ওকে, কি বাকিটুকু পারা যাবে তো? আশা করি পারা যাবে। প্রশ্ন আসবে না, তারপরে সূত্রগুলো মনে রাখতে পারো, আসবে না আশা করি ইনশাল্লাহ। তো এখানে এই প্রশ্নগুলো হেভি ইম্পর্টেন্ট, এগুলো আসে, তবে এগুলো রাবির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দুইটা ধারক আমাদের শ্রেণীতে যুক্ত আছে, তো এই সমবায়কে 900 ভোল্ট দ্বারা বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করা হলে সঞ্চিত শক্তি কত হবে? সি ইকুইভ্যালেন্টটা বের করলাম, ই ইজ ইকুয়াল টু কি, হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার। বের করতে পারবো না, সূত্রটুকু মনে রেখো। তো এইটার আমাদের কি বলছে, ধারকগুলোর প্রত্যেকটির ধারকত্ব হচ্ছে 100 এফ হলে আমাদের পুরো সজ্জার তুল্য ধারকত্ব কত হবে? এখানে আমাদের দেখতেছি কত, 100 যদি হয়, একটা পাচ্ছি, দুইটা পাচ্ছি, তিনটা পাচ্ছি, চারটা, পাঁচটা, ছয়টা, নাকি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা আছে। মাঝের সিরিজে কয়টা থাকতেছে, পাঁচটা, 1 2 3 4 5, 5 100/5 সমান কত, 20 এফ। ওকে, তাহলে 20 ইন্টু 100, এটাও 100 এটাও 100 যদি হয় তাহলে কত হবে আমাদের, 20 100 প্লাস 100 সমান কত, 220। এটাও একটু ইম্পর্টেন্ট ছিল, পড়েছিও। স্থির তৈরি থেকে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই, এখান থেকে খুব একটা হাই লেভেলের প্রশ্ন হবে না। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়ে যদি দুই পাতের মধ্যবর্তী স্থানটি বায়ু শূন্য করা হয়, ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করা হয়, এটা ইম্পর্টেন্ট আছে। খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক কি হিসেবে কাজ করে, ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তিনটি ধারকের তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব হচ্ছে 1 মিউ এফ যদি হয় তাহলে এটা বের করতে বলছে। এটা ইজি ভাই। 1 ইজ ইকুয়াল টু কি, 1/C1, 1/2, 1/3 প্লাস 1/C3 সমান কত, 6। একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিভব পার্থক্যের কত? এখানে তারপরে কি বলছে যে কোনো চার্জিত ধারকের শক্তি এটা দেওয়া আছে। আর ইম্পর্টেন্ট বলতে এটা একটু পড়ে নিও, এইটা মানে সিরিজে যেগুলো থাকবে সিরিজ সমান্তরালে সেগুলো একটু পড়ে নিও। আর ইম্পর্টেন্ট বলতে তেমন কিছু নাই, আসবে না এখান থেকে কিছু, আর আসবে না। এটা অলরেডি তোমাকে পড়াইছি, আমি কিছুক্ষণ আগে পড়ালাম এরকম একটা ম্যাথে, এই যে এই ম্যাথটা কিছুক্ষণ আগে করাইছি, এগুলো একটু দেখে নিও। এবার ডাইপোল মোমেন্টের জন্য আমরা কিভাবে বের করব? ডাইপোলের জন্য আমাদের শর্তটা কি হবে, দুটি সমপরিমাণ আধান হতে হবে, বিন্দু চার্জ হতে হবে এবং স্বল্প দূরত্বে থাকবে। ওকে, তো এখানে 21 12 নাকি, এটা কি বলছে, 12, হ্যাঁ 12। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12 ভেক্টর আমাদের বলছে এখানে। ডাইপোল মোমেন্ট মাইনাস টু প্লাসের দিকে যাচ্ছে, মাইনাস টু প্লাস,
এই যে মাইনাস টু প্লাস, যদি এই সাইন যদি দেওয়া যদি থাকতো তাহলে প্লাস টু মাইনাস বলতো। এক্ষেত্রে বিভবটা আমাদের কি হবে, 12 যেহেতু আমাদের এখানে ভাগ করে বলতে পারি যে এল এল ভাগ হয়ে যাচ্ছে, তো থেটা কোণে আমাদের আর এখান থেকে একটা ধরলাম, তাহলে আমরা বলতে পারি যে পি cos থিটা এটা আসতেছে। প্রাবল্যের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি ইন্টু রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা। এত প্যারা নেওয়ার দরকার নেই, এগুলা মুখস্থ করবা, আসবে না। ভ্রামক। আচ্ছা, ডাইপোল মোমেন্ট বলতে এই যে তোমার দ্বিমেরুর ভ্রামক যেটা বোঝায় সেটা, অনেকে তো বুঝবা না এটা। আসলে অ্যাকচুয়ালি জিনিস কি, বাংলাতে পড়তে পড়তে ইংলিশ অনেক সময় বোঝা যায় না, আর ইংলিশে পড়তে পড়তে বাংলা অনেক সময় বলা যায় না। মানে আমাদের ইংলিশে লিখতে হয় সবকিছু, তো ইংলিশে লিখতে লিখতে এমন হয়ে গিয়েছে যে আমি ওই দিন কিসের যেন বাংলাটা ভুলে গেছিলাম আর কি। আমার স্টুডেন্টকে বলছি, স্টুডেন্ট হাসতেছে, যাই হোক কিছু করার নেই। তো আর এখান থেকে পি ইজ ইকুয়াল টু Q2L, এই ম্যাথটা একটু ট্রাই করতে পারো। তো আমাদের স্থির তড়িৎ শেষ হয়ে গেল, তাহলে স্থির তড়িতের আমরা যেটা জোর দিব, আমি আবার বলছি, তোমাদের কাছে যেই মেইন বইটা আছে সেই মেইন বইয়ের শেষের দিকে যতগুলো ওয়ান্স মানে এক লাইনে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, ওই যে কি বলে সারসংক্ষেপ কি যেন লেখা থাকে, ওই সারসংক্ষেপগুলো একটু ভালোভাবে দেখে নিবা। দেন তোমার বইয়ে যত প্রশ্ন এসেছে, মানে শেষের দিকে দেখবা যে যত প্রশ্নগুলো আছে বইয়ের শেষে সবগুলো সলভ করবা, বাট ম্যাথগুলো ক্রিটিক্যাল যে সমস্ত ম্যাথগুলো থাকবে সেগুলোকে অ্যাভয়েড করবা। এর জন্য তোমাদের কাছে অনেকে নেটওয়ার্কের বই বা অন্যান্য বইগুলো, অন্য পাবলিকেশনসের বইগুলো কিনছো, সেই বইগুলো নিয়ে শেষের দিকেও দেখতে পারবা যে অনেকগুলো তোমার কিছু কিছু কি দেয়া থাকে, টপিক দেয়া থাকে, বা তোমাদের কিছু কিছু ইনফরমেশন দেয়া থাকে, সেই ইনফরমেশনগুলো নিজেদের মেমোরির মধ্যে গ্যাদার করবা। দেন তাহলে যে কথাটুকু বলছি, যে এখানে তাহলে ওই শেষে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো মেমোরিতে লোড দেবা। দেন তোমার কাজটুকু হবে কৃষি গুচ্ছে বা কৃষিতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা। কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবা, ওকে? তো এখন আসি ভৌত আলোক বিজ্ঞান। এটা ইম্পর্টেন্ট, বাট খুব একটা প্রশ্ন আসবে না পরীক্ষাতে। এই প্রথম যে আমাদের এই জিনিসগুলো দেখতেছে, এখান থেকে ধরো যে একটা এমসিকিউ পেয়ে গেছে, মাস্ট এখান থেকে একটা প্রশ্ন আসবেই, মাস্ট, মাস্ট ওয়ান। তো এটা রিডিং দিয়ে নিও। তো পারবা না? পারবা তো আশা করি। তো এখানে আমি শুধু জাস্ট সূত্রটুকু একটু বলছি, সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট। ই নট হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষেত্র, আর বি নট কি আমাদের চৌম্বক ক্ষেত্র, সিটা কি আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ বোঝাচ্ছে। তো শূন্য মাধ্যমে আলোর বেগের সূত্রটা কি, সি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এপসাইলন নট, এটা পাই আমরা। এপসাইলনের মান কত, এটা এটা মনে রাখবা, মিউ নটের মানটাও মনে রাখবা, ওকে? কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? আল্ট্রাসাউন্ড, ওকে? দেখো কৃষি গুচ্ছতে কি প্রশ্নটা আসছে, দেখো তো ভাইয়া, তুমি দেখো কি প্রশ্নটা আসছে, ইজি না? ওই যে তোমাকে বারবার করে বলছি, ফিজিক্সের জন্য প্লিজ এত প্যারা নিও না তোমরা। ফিজিক্সের জন্য আমি তোমাদের লাস্টে সাজেশন দেবো, তারপর একটু সামারাইজ করে দিচ্ছি। তোমার ভেক্টর থেকে ম্যাথ আসবে, নিউটনের বলবিদ্যা থেকে ম্যাথ আসবে, কাজ ক্ষমতা শক্তি থেকে ম্যাথ আসবে, তোমার পর্যাবৃত্ত গতি থেকে ম্যাথ আসবে, দেন হচ্ছে তোমার ম্যাথ আসবে তোমার আধুনিক কি বলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, দেন আসবে হচ্ছে আদর্শ গ্যাস, তাপগতিবিদ্যা, চলতরিৎ, আর কোথাও থেকে ম্যাথ আসবে না। বাকিগুলো থেকে কি আসবে, ওই যে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে বা ওই যে সারসংক্ষেপ যেগুলো তথ্যগুলো আছে সেগুলো থেকে আসবে। প্লিজ এই জিনিসগুলো একটু ফলো করো, দেখবা যে সবকিছু কমন পাচ্ছ, হেভিলি পরীক্ষা দিয়ে আসবে ইনশাল্লাহ। শূন্য মাধ্যমে আলোর বেগ নিচের কোনটি? 1/, এটা সি। দেখছো কি সুন্দরভাবে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে তুমি যখন এটা পড়ছো তখন কিন্তু তোমার মেমোরি ভাবছে যে অ্যাকচুয়ালি আমার তো ওয়ানের উপর রুট ছিল না। আরে পাগলা, ওয়ানের উপর রুট করলে ওয়ানই হয়। তড়িৎচুম্বকীয় বর্ণালী নিচে কোন তরঙ্গ আমাদের চোখে ধরা পড়ে? কোন তরঙ্গ ধরা পড়ে? এটা 10⁻⁻7, 5 × 10⁻⁷। শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রে বিস্তারের অনুপাত E/B এর মান SI এককে হলো কত? আমাদের SI এককে কত হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ c। আলোকবর্ষ কিসের একক? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। আমাকে যখন প্রথম প্রশ্নটা এটা করা হয় তখন আমি ভাবছিলাম যে আলোকবর্ষ বলতে বোঝাচ্ছে, যখন জানতাম না এগুলা কিছু, আমাকে হুট করে এখন জিজ্ঞাসা করলো এক দাদু যে আচ্ছা বলতো যে আলোকবর্ষ মানে কি? আমি বললাম যে আলোকবর্ষ মানে হচ্ছে সময়, মানে বর্ষ মানে তো বছর বোঝাচ্ছে, তাই না? কিন্তু দাদু বললেন যে না, ওইটা বছর না, ওইটা হচ্ছে দূরত্ব। আলোক বর্ষ মানে কত আলোকবর্ষ দূরে আছে, ওকে? কোনটি তড়িৎ চুম্বকীয়? আমি যে টিকগুলো দিচ্ছি প্রত্যেকটা পড়বা, তরঙ্গ নয়।
ডি আল্ট্রাসাউন্ড। এটা কিছুক্ষণ আগে দেখলাম। দেখো 17-18-তে আসছিল, আর এটা কততে আসছে আমাদের 19-20-এ আসছে। এই কারণে আমি বারবার ছেলেপেলেদের বলি, তোমাদের বারবার ক্লাস শুরুর আগে বলছিলাম যে ভাইয়া এবং আপুরা প্লিজ তোমরা হচ্ছে ঢাবির বিগত 20 বছরের প্রশ্নগুলো প্লিজ ভালোভাবে সলভ করে যেও। অলরেডি তোমরা ঢাবির হয়তো প্রিপারেশন নিয়েছো, তো আশা করি তোমাদের জন্য রিভিশন দিতে খুব একটা ঝামেলা পোহাবে না। তোমাদের এই যে ক্লাস শেষের পর যখন লাস্ট একটা তোমাদের গাইডলাইন সেশন হবে মডেল টেস্টের আগে, তখন সবকিছু বলে দেওয়া হবে। মিউ নট এপসাইলন নট এর মাত্রা কত? বি, এটা দেওয়া আছে, এটা ভালোভাবে মনে রাখবা। কাচের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের? এটাও মনে রাখবা। মহাবিশ্বে ইথারের কোনো অস্তিত্ব নেই, এটা কত সালে? এটা আমাদের পড়ানো হয়েছিল প্রথমে যখন পড়ছিলাম, ইথারের অস্তিত্ব ছিল মনে হয়, এরকম একটা কিছু পড়ছিলাম, বাট পরবর্তীতে অন্যান্য বই দেখি যে নাই, এটা অস্তিত্ব নেই। ইলেকট্রন ভোল্ট ফোটনের কম্পাঙ্ক কত? E ইজ ইকুয়াল টু এইচএফ। বের করতে পারবো না? বের করতে পারবো। 6.63 কেটে যাচ্ছে, 1.6 থাকতেছে, এটাকে উপরে পাঠাই দিলে মানে দুজনের মধ্যে গন্ডগোল হয়ে 15 চলে আসে। নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? বি, অবলোহিত। 1 ওয়াট ইজ ইকুয়াল টু কত লুমেন? ডি, 6.21, 6 to 1। 10 বছরে কত দূরত্ব অতিক্রম করে এস ইজ ইকুয়াল টু ভিটি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 ইন্টু 365, 24, 3, 600। ওকে, পারবা তো? আশা করি পারবা। তড়িৎচুম্বকের অভিমুখ কোনটা? বি, এদের লম্ব, এদের অভিলম্ব বরাবর আমাদের চ্যানেল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস্টার এগ্রি। পানির প্রতিসরাঙ্ক আমাদের এত হলে তাহলে পানিতে আলোর বেগ কত হবে? 3 ইন্টু 10 টু বা 8 বাই 1.33 মিটার পার সেকেন্ড। পথ পার্থক্য এবং দশা পার্থক্য, এখান থেকে একটা এমসিকিউ আসবে। মানে স্থির তড়িৎ থেকে আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে তুমি একটা প্রশ্ন অন্তত বেশি পাবা। পথ পার্থক্য যদি ল্যামডা হয়, দশা পার্থক্য হবে 2 পাই। তাহলে আম, যখন দশা পার্থক্য যখন 1 যখন হচ্ছে তখন কত হচ্ছে? 2 পাই বাই ল্যামডা আসছে। মানে ডেল ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স বলতে পারি। ওকে, তার দশা পার্থক্য সমান কত? 2 পাই বাই এক্স সমান কত? পথ পার্থক্য। আর আমাদের ল্যামডা সমান কত? এটা হচ্ছে আমার পথ পার্থক্য। ওকে, পারবো তো আশা করি। তো এই ম্যাথটাতে কি বলছে? কোনো বিন্দু ল্যামডা বাই 2 যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত? ডেল ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 2। তাহলে কত পাচ্ছি আমরা? পাই পাচ্ছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভিভিআই। এখান থেকে যতগুলো এমসিকিউ আছে একটা প্রশ্ন বাদ দিবা না। এটা কত হবে? পাই বাই 4 মানে কত আসছে? আই গেস পাই বাই 8। ইয়েস। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথপার্থক্য কোনটা? সি, মানে অন্ধকারের কথা বলছো আর কি। দশাপার্থক্য এবং পথপার্থক্যের মধ্যে সম্পর্কটা কোনটা? এ। আর এটা আমাদের লাগবে না, 3 নাম্বারটা। ব্যতিচার ও ইয়াং এর দ্বিচির পরীক্ষা সম্পর্কিত। তো ইয়াং এর যে দুই চিরের যে পরীক্ষাটা করছিল, এই যে দুইটা চির দেখতে পাচ্ছ, এই দুইটা চিরের মধ্যে এখানে একটা আলো লাগছে, কিন্তু চির দুটার কি আমাদের দৈর্ঘ্য বা চির দুটার যে গ্যাপ যেটা সেটা অনেক ক্ষুদ্র। তো আমি অত কিছু যাব না, আমি জাস্ট সূত্রটুকু মনে রাখবো। এনতম পট্টি উজ্জ্বল হলে ডি থিটা ইজ ইকুয়াল টু এন থিটা। ডি থিটা ইজ ইকুয়াল টু এন থিটা, যদি থিটা সমান আমরা কত পাচ্ছি এখান থেকে? yn বাই ডি এন থিটা। yn ইজ ইকুয়াল টু কত আমাদের? এটা পাচ্ছি। পট্টি অন্ধকার হলে yn ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? এটা হবে। তাহলে উজ্জ্বল ও বা অন্ধকার পট্টির প্রস্থ সমান কত? ডেল ইজ ইকুয়াল টু 2d বাই ডি। সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট ম্যাথস। ওকে, এই যে ম্যাথটা দেখো, এটা তোমাদের হয়তো আসতে পারে পরীক্ষাতে। ইয়াং এর দ্বিচির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। চিরদ্বয় থেকে পর্দা ডি দূরত্বে অবস্থিত। পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার ক্ষেত্রফল, ডোরার সংখ্যা কত? ডোরার সংখ্যা কত হবে? 1 বাই ডেল এক্স। ডেল এক্স সমান কত? ডি বাই ল্যামডা ডি, বা এটা আমাদের বি নাম্বারটা। ওকে, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালরের জন্য আমরা কত লিখতে পারি? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। yn ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ওকে,
ও না, yn না, yn d/d এর সমানুপাতিক। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইয়াং এর ডিচি পরীক্ষা সমর্থন করে কিসে, কি সমর্থন করে? আলোর তরঙ্গ তত্ত্বকে। উপরিপাতন হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতা হবে ই। নাই, এ- এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভাই এত কিছু পড়তে হবে? ভালো নাম্বার পাইতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে, তাই না? অপবর্তন সম্পর্কে ডি থিটা ইজ ইকুয়াল টু এন থিটা। এনতম উজ্জ্বল পট্টির জন্য ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। বহুচিরের দরুন বহুচিরের দরুন বা গ্রেটিং এ অপবর্তনের ক্ষেত্রে এনতম অবমের জন্য ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 ইন্টু এটা পাচ্ছি। ডি সমান কি গ্রেটিং ধ্রুবক, যেটাকে আমরা a প্লাস বি বলছি, যেটা হোয়ার a প্লাস বি ইজ ইকুয়াল টু 1/n। এনটা কি? একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা। জাস্ট সূত্রটুকু একটু মনে রেখো, এমসিকিউর জন্য কাজে লাগবে। বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহৃত হয়। আলোর কোন নীতির সাহায্যে এটি ব্যাখ্যা করা যায়? আলোর বিক্ষেপণ। তুমি বিপদ সংকেত বা যেকোনো একটা কিছুতে যখন তুমি বিভিন্ন কালার দিয়ে দেখবা আর একটা রেড কালার দিয়ে দেখবা, দেখবে যে রেড কালারটা মানুষকে বেশি অ্যাট্রাক্ট করছে। ওকে, তো এরপরে এই ম্যাথটা একটু দেখে নিও, এটা ইম্পর্টেন্ট আছে। এটা এটা সমবর্তন I is equal to I0/2, I2 is equal to I1 cos square theta, I0/2 cos square theta, I0 is equal to অসমবর্তিত আলোর তীব্রতা। তো তো নিচে কি বলছে? নিচে কোন বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আর তরঙ্গ আমাদের চেনা যাবে? কার মাধ্যমে? সমবর্তনের মাধ্যমে। এগুলা কোথায় থাকে? এগুলা থাকে হচ্ছে তোমার বই শেষে, তাই তো? এগুলা ঠিক তাই না? আমাদের মেডিকেলের জন্য তোমরা দাগানো বই পড়ছো, সেই হিসাবে এগুলো থাকতে পারে। দেখো এগ্রিতে এটা আসছে। কোন তরঙ্গে পোলারায়ন সম্ভব নয়? শব্দের। ক্যালাসের গঠন নির্ণয়ের জন্য আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? সি, সমবর্তন। নিচের কোন ঘটনাটি অনন্যভাবে প্রমাণ করে যে আলো তরঙ্গ একটা আর তরঙ্গ? সমবর্তন। মানে এই যে প্রশ্নগুলো সব পড়বা, একটা কিছু বাদ দেবা না, এই যে আমাদের শেষ হয়ে গিয়েছে। তাহলে আমি তোমাদের যে কথাটুকু এখন বলছি ভাইয়া এবং আপুরা, তোমার এখন যে কাজটা তা হলো গিয়ে তুমি এখন ফুললি তোমার যে বই আছে সেই বইয়ের শেষে যেই সারাংশ বা সারমর্ম বা সারসংক্ষেপ যাই বলি না কেন, যেগুলো সংক্ষিপ্ত আমাদের নলেজ বা আমাদের কি বলো এটাকে ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো না আমাদের হচ্ছে মাথার মধ্যে ডাউনলোড দিয়ে রাখো। তো দেন তোমাদের কাজটুকু হচ্ছে ঢাবি বা তোমাদের এগ্রি যে পরীক্ষা দিচ্ছ সেটার হচ্ছে তোমার প্রশ্ন যতগুলো আছে সবগুলো সলভ করো, যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে জানাবে। আমি যেগুলো মার্ক করে দিয়েছি এইগুলো ভুলেও বাদ দিয়ে পরীক্ষাতে যেও না। পরীক্ষা হলে কাঁদবা, ফাহিম ভাইয়ের কথা মনে হবে, তখন আর কিছু করার থাকবে না। ওকে, তো দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।